জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এবং জানিয়ে দেব তারা সবাই টাকার কুমির। থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। জুম্মার নামাজের ইমামতিকে কেন্দ্র করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মসজিদের খতিব মুফতি রুহুল আমিন এবং তার বিরোধীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার বেলা 12:30টার পর এই ঘটনা ঘটে। মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত খতিব মুফতি রুহুল আমিন রাজনৈতিক পট পরিবর্তনের পর নামাজ পড়াতে আসেননি। দায়িত্বপ্রাপ্ত খতিব নামাজ পড়াচ্ছিলেন। আজও ভারপ্রাপ্ত খতিব মিম্বরে ওঠেন। এ সময় মুফতি রুহুল আমিন জুম্মা পড়াতে এলে একটি পক্ষ বিরোধিতা করেন। এ সময় মুফতি রুহুল আমিনের সঙ্গে থাকা বেশ কিছু মাদ্রাসা ছাত্র তাদের প্রতিহত করার চেষ্টা চালান। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী মুসল্লি হামিদ বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলার ঘটনা ন্যাক্কারজনক। খতিব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন, কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান, যা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একে অপরকে জুতা রাখার র্যাক ছুটতে থাকে। মসজিদের ভেতর রণক্ষেত্রে পরিণত হয়। পরে পরিস্থিতি মোকাবেলায় র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। পরে সেনাবাহিনী নিরাপত্তায় জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। বিরোধিতার মুখে মুফতি রুহুল আমিন জুম্মার নামাজ পড়াতে পারেননি। এ বিষয়ে দায়িত্বশীল পুলিশের এক কর্মকর্তা বলেন, ছোট একটা ঘটনা ঘটেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি। পুলিশের এই কর্মকর্তা বলেন, বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। তবে এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি ও থানার ওসিকে কল করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের হওয়ায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2022 সালে তিনি খতিব হিসেবে নিয়োগ পান। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে সব প্রতিষ্ঠানেই পরিবর্তনের ছোঁয়া লাগে। বিরোধীদের পক্ষ থেকে দাবি ওঠে, বাইতুল মোকাররমের খতিবকেও সরাতে হবে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনাকে কাউমি জননী উপাধি দেন। এছাড়া তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন বলেও অভিযোগ তোলা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার খতিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। খতিবের অনুপস্থিতিতে কয়েকজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেয়। তারা সবাই টাকার কুমির। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়েছেন। এমন অন্তত 100 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের বেশি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটির বিশেষ তদন্ত শাখা। তালিকা অনুযায়ী সম্পদের পাহাড় গড়া উপদেষ্টার মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র ও পাট মন্ত্রী গুলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুনজান সুফিয়ান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। এরই মধ্যে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। দুদক সূত্র জানায়, সাবেক এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে অন্তত 10 জনের বিদেশে বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে।
সাবেক এমপিদের মধ্যে নুরুন্নবী চৌধুরী শাওন, সাইফুজ্জামান শিখর, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাবু, ইকবালুর রহিম, মুস্তাফিজুর রহমান চৌধুরী, বেনজির আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, মাহফুজুর রহমান মিতা, নাসিমুল আলম চৌধুরী ওরফে নওফেল, আয়শা ফেরদৌস, রণজিৎ কুমার রায়, জাকির হোসেন, হাবিব হাসান, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, আব্দুল ওদুদ, নিজামুদ্দিন হাজারি, এনামুল হক, নাইমুর রহমান দুর্জয়, শওকত হাসানুর রহমান রিপন, আনোয়ারুল আশরাফ খান ওরফে দিলীপ, সাদেক খান, গুলাম ফারুক খন্দকার ফিরিন্স, আখতারুজ্জামান বাবু, শফিকুল ইসলাম শিমুল, তানভীর ইসলাম, সুলাইমান হক জোয়াদ্দার ওরফে সেলুন, শাহে আলম তালুকদার, ডাক্তার মনসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, বীরেন্দ্রনাথ শুম্ভু, জান্নাতারা হেনরি, অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুনুর রশিদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। সর্বশেষ গত 20 আগস্ট হারুনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রার অফিস, পাসপোর্ট, নির্বাচন কমিশন সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে গত 20 আগস্ট দুদকে আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ লুৎফর রহমান। গত 13 মে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুদক। গত 25 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল এবং জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আরজিনা খাতুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং এপিএস-2 গাজী হাফিজুর রহমান লিখুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। গত 19 আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, সাবেক মন্ত্রী এমপিদের মোট 41 জনের দুর্নীতির একটি তালিকা আমরা পেয়েছি। দুদক সূত্র বলছে, এই এমপি মন্ত্রীদের অনুসন্ধানের বিষয়ে 3 জন পরিচালকের নেতৃত্বে পৃথক 3টি টিম গঠন করা হয়। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুনাজ আহমেদ নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমানেরও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর মধ্যে তার কাটাবনে 3000 বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট, গ্রামের বাড়ি কুমিল্লায় কয়েক কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি এবং নামে বেনামে আরও অনেক সম্পদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিনের বিরুদ্ধেও নিয়োগ এছাড়া পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে 2008 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগ নেওয়ার সময় জাল জালিয়াতির অভিযোগের তথ্য পাওয়া গেছে। দুদক জানায়, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর ও তুরস্কে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে এনএসআইয়ের সাবেক ডিজি টি.এম. জুবায়েরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। গত 20 আগস্ট ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিনে খানের তথ্য চেয়ে
বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। গতকাল 3 জনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয় স্বজনের নামে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম 3 আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা এবং কুমিল্লা 8 আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী ওরফে নজরুলের বিরুদ্ধে। এমপি হওয়ার পর তাদের প্রায় 200% সম্পদ বেড়েছে বলে অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, চট্টগ্রাম 3 আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে 3 বার এমপি ছিলেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় ছিল 47,5,805 টাকা। গত 10 বছরে তার আয় বেড়ে দাঁড়িয়েছে 94,67,824 টাকা, যা 2014 সালের বার্ষিক আয়ের তুলনায় 101.2% বেশি এবং অস্থাবর সম্পদ বেড়েছে 199.23% বেশি। স্ত্রী মাহমুদা মাহফুজের স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে 190% বেশি। আর দুদকের অনুসন্ধানে তাদের নামে ঢাকার অদূরে পূর্বাচলে প্লট, রাজধানীর মতিঝিলে 5 কাঠা জমির উপর নির্মিত বিল্ডিং, গুলশানের ফ্ল্যাট, উত্তরা দিয়াবাড়িতে 5 কাঠা জমির প্লট, হারামিয়া সন্দ্বীপে জমি, বাড়ি এবং মাহফুজুর রহমান মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বলে জানা গেছে। এছাড়া কুমিল্লা 7 আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী ওরফে নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের তথ্য অনুসন্ধানে তার নিজ নামে বিজিএ জিও টেক্সটাইল লিমিটেড নামে একটি কোম্পানিতে 1,57,75,000 টাকা বিনিয়োগ, ঢাকার বনানী ও নিকুঞ্জে 2টি ফ্ল্যাট, কুমিল্লার বরুড়া বাজারে 17টি দোকান, কুমিল্লা সদরে ঠাকুরবাড়ি ও ঝাউতলায় 2টি বহুতল বাড়ি এবং নামে বেনামে প্রায় 450% জমি থাকার তথ্য পাওয়া গেছে। দুদক জানায়, যশোর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি 2016 সালে যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার আগে নিজের বা পৈতৃকভাবে উল্লেখ করার মতো সম্পদ ছিল না, কিন্তু মেয়র হওয়ার পর তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। 2018 সালে একই সময়ে শহরের 72টি রাস্তাঘাট নির্মাণ এবং শহরে বাতি স্থাপনে ব্যাপক অনিয়ম করেছেন। তিনি শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করে প্রায় 40 একর জমি আত্মসাৎ করেছেন। যশোর শহরের আরাপপুরে প্রায় 100 বিঘা জমির উপর বিশাল বাগানবাড়ি, যশোর শহরের রূপদিয়া বাজারে 20 বিঘা জমির উপর একটি ফিড মিল। তিনি শহরের বাঘারপাড়া একাধিক স্কুল কলেজের সভাপতি হয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, রেন্টু ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয় স্বজনের নামে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।